আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন জনাব আমিরুল মোমিনিন মানিক, সাংবাদিক ও বিশ্লেষক। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকেও। দর্শক, আপনারা জানেন ফ্রন্ট পেজ অনুষ্ঠানটি মূলত আসলে দিনের যেসব পত্রপত্রিকা প্রকাশিত হয় সেই সব সংবাদকে আমরা বিশ্লেষণ করে থাকি। তাই আলোচনায় যাওয়ার আগে শুরুতেই দেখে নেব বিভিন্ন পত্রপত্রিকার সংবাদ শিরোনাম। শুরুতেই প্রথম আলোর মূল শিরোনাম, ৩১ ঘন্টায় ৪ ভূমিকম্প, ঢাকার বড় বিপদ স্পষ্ট হচ্ছে। গত ৫ বছরে ৩৯টি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাংলাদেশ ভূখণ্ডে। ৪০টির বেশি আসনে অসন্তোষ, বিরোধ সামলাতে ব্যস্ত বিএনপি। জয় থেকে ৪ উইকেট দূরে বাংলাদেশ। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, জুলাই বিপ্লব বানচালের রয়ের অপারেশন ডেল্টা ৭, রাজধানীতেই ঝুঁকিপূর্ণ ভবন ৬ লাখ, অতি ঝুঁকিতে ৩২১টি। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, ৩১ ঘন্টায় ৪ বার ভূমিকম্প, নরসিংদীর পর এবার উৎপত্তিস্থল রাজধানীর বাড্ডায়। আরও হতে পারে আফটার শক, দেশজুড়ে আতঙ্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ দিন বন্ধ ঘোষণা, আজ বিকেল ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশ। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, ৩১ ঘন্টায় ৪ বার ভূমিকম্প, বড় বিপর্যয়ের শঙ্কা। ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিপূর্ণ কোনো ভবন নিয়েই ব্যবস্থা নেই। কাউকে দোষ না দিয়ে সমন্বিত উদ্যোগে দ্রুত মাঠে নামার পরামর্শ বিশেষজ্ঞদের। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, সামনে বড় ভূমিকম্পের আভাস, ঢাকা ঘিরেই বিপদের শঙ্কা। নির্বাচনের দিন গণভোট করতে ইসিকে চিঠি, ভোট টানার তৎপরতায় বিএনপি জামাত, কোন দিকে যাবে নৌকার ভোট, নানা কৌশল। দৈনিক মানব জমিনের প্রধান শিরোনাম, দলগুলোর সঙ্গে ইসির সংলাপ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ, নিরপেক্ষতায় জোর। আরেকটি শিরোনাম তাদের, ৩২ ঘন্টায় ৪ দফা ভূমিকম্প, উদ্বেগ উৎকণ্ঠা সর্বত্র। ভোটের দিন গণভোট করতে ইসিকে সরকারের চিঠি। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ভূমিকম্পের বড় ঝুঁকি, আতঙ্ক। বাংলাদেশ ও ভূমিকম্প ঝুঁকি, আর্থিক প্রভাব ও করণীয়। ঢাকা থিম্পু সম্পর্ক উন্নয়নের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতায় জোর, ইউনূস তবগে বৈঠক। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, গোলাপ গ্রাম এখন মরুভূমি। প্রাকৃতিক দুর্যোগ নিয়ে তাদের শিরোনাম, ৮ ঘন্টায় আরও ৩ ভূমিকম্প, বাড়ল ভয় আতঙ্ক। ইউএসজিএস এর রিপোর্ট, ১ কোটিরও বেশি মানুষ অনুভব করেছে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনি। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ভূমিকম্পের উৎপত্তি এবার ঢাকায়, নির্বাচন তদন্ত কমিশন জেরার মুখে সেই রাঘব বোয়ালরা। চট্টগ্রাম বন্দর অবরোধের ডাক ২ সংগঠনের, নির্বাচনে রাজনৈতিক ভূমিকম্পের শঙ্কা। দৈনিক দেশ রূপান্তর, বড় ভূমিকম্পের বার্তা, ঝুঁকিপূর্ণ অবকাঠামো, ১৫ দিন বন্ধ ঘোষণা, ঢাকা বিশ্ববিদ্যালয় হল ছাড়ার নির্দেশ। দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম, ২ দিনে ৪ বার কাঁপল ঢাকা, ভূমিকম্পে ছেলেসহ নিহত ২ বাবার দাফন সম্পন্ন। মুক্ত বাণিজ্য, ইন্টারনেট ও স্বাস্থ্য খাতে নতুন অধ্যায়, বাংলাদেশ ভুটান দ্বিপক্ষীয় আলোচনা। দৈনিক বণিক বার্তা, জেম ফাউন্ডেশনের গবেষণা, বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকিতে $৩৪৪ বিলিয়ন সম্পদ। ভূমিকম্পের ঝুঁকিতে থাকা ভবন প্রতিস্থাপনে সম্ভাব্য খরচ হবে ৩৬,০০০ কোটি টাকা। ২ দিনে ৪ বার কম্পন, সকাল সন্ধ্যার ভূমিকম্পে কাঁপল রাজধানী ও আশপাশের জেলা। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার, ফ্রাইডেজ জল্ট লেইজ বেয়ার ঢাকাজ ফ্রাজিলিটি, রাজুক স্ল্যাম্পড অ্যাজ রিস্কি বিল্ডিংস গো আনচেকড ফর ইয়ার্স। ঢাকা ইউনিভার্সিটি ক্লোজড ফর 2 উইকস টু অ্যাসেস ট্রিমার রিস্ক, এক্সপার্টস ফ্ল্যাগ গ্রোয়িং আন্ডারগ্রাউন্ড স্ট্রেস। আরেকটি ইংরেজি দৈনিক দ্য নিউ এজ, দেয়ার মেন হেডলাইন্স, 3 more quakes in 8 hours panic Dhaka resident, Rajuk inspects title buildings in Old Dhaka. Another headlines, political constitutional issues, negotiations may procedures, new social contact, Chief Justice. EC asked to hold জাতীয় সংসদ polls, referendum same day. এই ছিল বিভিন্ন পত্রপত্রিকার সংবাদ শিরোনাম, যেগুলোতে দেখলাম বেশিরভাগ ক্ষেত্রে তারা ভূমিকম্পকে প্রাধান্য দিয়েই সংবাদগুলো করেছে। বিশেষ করে তারা যে সংবাদগুলো বলছে যে ৩১ ঘন্টার মধ্যে ৪ বার ভূমিকম্প, আগের দিন তো ৫.৭ মাত্রার, গতকালকেও প্রায় ৩ থেকে ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। আসলে এই অল্প সময়ের ব্যবধানে এই যে এত ভূমিকম্প, এটা আসলে কি বার্তা দিচ্ছে?
অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাংলা ভিশনকে, এবং এই মুহূর্তে যারা দেখছেন প্রত্যেকের প্রতি শুভেচ্ছা। ভয়াবহ দুর্যোগ অপেক্ষা করছে। আমরা যদি একটু ইতিহাসের পেছনে ফিরি, 1897 সালে প্রথম এই আমাদের সিলেটের কাছাকাছি আসাম এবং মেঘালয়ে 8.7 মাত্রার ভূমিকম্প হয়। এর পরপরই আরেকটা ভূমিকম্প হয় আরাকানে 8.5 মাত্রার। আর 1918 সালে আমাদের বাংলাদেশেই 8 মাত্রার ভূমিকম্প হয়েছে। এখন দেখুন, আমরা যদি এই সমসাময়িক সময় পর্যালোচনা করি, সর্বশেষ 2003-এ 5.6 মাত্রা রিক্টার স্কেলে ভূমিকম্প হয়েছে, আর দুদিন আগে ভূমিকম্প হলো 5.7 মাত্রার। এটার উৎপত্তি স্থল হচ্ছে মাধবদী। তার মানে কি 100 বছর পেরিয়ে গেছে, এখন আবার আশঙ্কা দেখা দিয়েছে। ভূতত্ত্ববিদরা বলছেন যে 100 বছর পর পর যেখানে টেকনিক্যাল প্লেট থাকে সেখানে বড় ধরনের ভূমিকম্প হবার আশঙ্কা থাকে। তো আমরা তো সেই আশঙ্কার মধ্যে পড়ে গেছি, এবং আপনি দেখলেন যে শুক্রবারের 5.7 মাত্রার ভূমিকম্পের পরে আবার আফটার শকে 4টা ভূমিকম্প হলো। এর উৎপত্তি স্থলগুলো কিন্তু ঢাকার কাছে, নরসিংদীর মাধবদী বলি, গাজীপুর বলি, টাঙ্গাইল বলি, একটি ঢাকার মধ্যেও বাড্ডাতেও একটি। তার মানে কি একদম বসবাসের অনুপযোগী হয়ে গেছে। এখন দেখুন, দীর্ঘ সময় পেরিয়ে গেছে। আমরা যদি মুক্তিযুদ্ধের পরের কথা বলি, এই সময়ে আমরা কি ভূমিকম্পের কোনো মহড়া দিয়েছি, বা ভূমিকম্প পরবর্তী সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমাদের কতটা কারিগরি দক্ষতা আছে সেই বিষয়ে কিন্তু কোনো পর্যবেক্ষণ বা পর্যালোচনা হয়নি। দুর্যোগ মন্ত্রণালয় আছে, তারা আসলে তাহলে কি করলো? প্রতি বছরই তো ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এবং ভূমিকম্প পূর্ববর্তী অবস্থা পর্যবেক্ষণের জন্য বাজেট থাকে। তাহলে সেই বাজেট কোথায় গেল? এটা কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন। আমরা ভূমিকম্প হবার আগে কোনো পূর্বাভাস কি পাবো? যদিও এই শুক্রবারের ভূমিকম্পের পর বিশেষজ্ঞরা আমাদেরকে সতর্ক করছেন যে আগামী 7 দিনের মধ্যে বড় ধরনের ভূমিকম্প হতে পারে। সেটাও এক ধরনের সতর্কতা বটে, কিন্তু যে ধরনের প্রচারণা প্রয়োজন ছিল যে ভূমিকম্প হলে সতর্কতামূলকভাবে জনগণ কি করতে পারে, ধরুন এখনই ভূমিকম্প হলো, আমরা কি দৌড়াদৌড়ি শুরু করব, সিঁড়ি দিয়ে নামবো, লিফটের কাছে গিয়ে ভিড় করব? এই যে সচেতনতা, এই যে তথ্য প্রবাহ নিশ্চিত করা, এটা তো জাতীয়ভাবে বা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা হচ্ছে না। তারপরে কোনো মহড়া নেই, বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করা হচ্ছে না। এক্ষেত্রে রাজুকের ভূমিকা কি সেটাও স্পষ্ট। এই ভবন প্রসঙ্গ যেহেতু উঠলো, আমি এখানে একটা প্রশ্ন করতে চাই যে রাজুকেরই তথ্য, তারা বলছে ঢাকায় প্রায় 6 লাখ ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে এবং অতি ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যাও প্রায় 1000 খানেক। তাহলে এই তথ্যগুলো তারা যদি জেনেই থাকে, এতদিনও এই ব্যবস্থাগুলো নিল না কেন তারা? এটা একটা অবাক ব্যাপার যে রাজুকের নিয়ম আছে, বিধিমালা আছে, ইমারত নির্মাণ বিধিমালা। সেই বিধিমালাকে লঙ্ঘন করে অহরহ ভবন নির্মাণ হচ্ছে। ধরুন আপনি 6 তলার অনুমতি পেয়েছেন, ঘুষ দিয়ে 8 তলা বানিয়ে ফেলছে। সেখানে পরিদর্শন করার কথা, ভবন নির্মাণ বন্ধ করে দেওয়ার কথা, সেটি কিন্তু হচ্ছে না। এটা একদম মানে প্রকাশ্য ঘটনা। মানে এটা এখন ওপেন সিক্রেট ব্যাপার যে ভবন নির্মাণের ক্ষেত্রে দুর্নীতি হবেই, ফাঁকফোকর থাকবে, কর্মকর্তাদের টাকা দিয়ে আমি এই ফাঁকফোকরের মধ্যে ফায়দা হাসিল করতে পারবো। তো এই কাজগুলো যদি বন্ধ না হয় তাহলে তো এরকম অবস্থা চলতেই থাকবে। পুরনো ঢাকায় কি ভয়াবহ অবস্থা! পুরনো ঢাকায় গত এক যুগেও কোনো পরিসংখ্যান হয়নি এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ঢাকায় যদি 8 মাত্রার একটা ভূমিকম্প হয় তাহলে হাজার হাজার ভবন ধসে যাবে, পুরনো ঢাকা তো ধ্বংসস্তূপে পরিণত হবে, এটা বিশেষজ্ঞরা বলছেন। বিশেষজ্ঞরা তো এটাও বলছেন শুধু 8 মাত্রার না, 6 মাত্রার ভূমিকম্প হলে ঢাকা শহরে অনেক ভবন ধসে পড়বে, তাদের পূর্বাভাস। নিশ্চয়ই 5.7 মাত্রা রিখটার স্কেলের ভূমিকম্প আপনি অনুভব করেছেন, আমি অনুভব করেছি, তাই না? শুক্রবারের সবচেয়ে বড় ঝাঁকুনি এবং ভয়াবহ ঘটনা। ধরুন 5.7 মাত্রার জায়গায় যদি 5.8 মাত্রার হতো তাহলে তো অনেক ভবন ধসে পড়তো। স্থায়িত্ব যদি একটু বেশি হতো, যেভাবে কম্পন দিয়েছে, ভবন কিন্তু ভেঙে পড়ার মতো উপক্রম হয়েছে এবং 10 জন নিহত হয়েছে সারা দেশে। তো এই ভয়াবহতা সম্পর্কে যদি সরকার ওয়াকিবহাল না হয়, প্রকৃত পদক্ষেপ না গ্রহণ করে, তাহলে খুবই দুঃখজনক। কিন্তু এই একটি গবেষণা তথ্য বলছে, আন্তর্জাতিক গবেষণা, যে ভূমিকম্পের ঝুঁকিতে প্রায় $344 বিলিয়ন সম্পদ। এখন প্রশ্ন হচ্ছে, সরকার কি এই যে আর্থিক বা মানবিক ক্ষয়ক্ষতি হতে পারে এই ব্যাপারে প্রস্তুতি কি আদৌ সরকারের আছে, নাকি আমরা যখন ভূমিকম্প হবে তখনই এটা নিয়ে আলোচনা করব? এটাই তো একটা মানে অবাক ব্যাপার যে যখন ভূমিকম্প হচ্ছে তখন আলোচনা করছি। এই সতর্কতা কি আরো 1 মাস আগে দেয়া যেত না? তাহলে সরকারের দুর্যোগ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যে দপ্তর আছে সেগুলো আসলে কাজ কি?
প্রাকৃতিক দুর্যোগের আগে তারা পূর্বাভাস দেবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা যেন সরকার গ্রহণ করতে পারে, উদ্যোগ গ্রহণ করবে, তাই না? তাহলে তাদের কাজ কি? দেখুন, আমরা তো ভূমিকম্পকে বন্ধ করতে পারবো না, এটা তো একটা প্রাকৃতিক দুর্যোগ, এটাকে তো বন্ধ করা যাবে না, কিন্তু ভূমিকম্পের আগে ব্যবস্থা গ্রহণ করা যাবে যে ভূমিকম্পে যেন ক্ষয়ক্ষতি কম হয় সেটার ব্যবস্থা নেওয়া, আর ভূমিকম্প পরবর্তী সময়ে যেন উদ্ধার কাজ ত্বরান্বিত করা যায়, ভূমিকম্পের আগে যেন জনগণের মধ্যে সতর্কতার বার্তা প্রচার করা যায়, সেই কাজগুলো তো হচ্ছে না। আমরা তো রানা প্লাজার ক্ষেত্রে আপনার কত মনে আছে, একটি ভবন একটা ট্র্যাজেডিতে ধসে পড়েছিল, আমি নিজেই রিপোর্টিং করেছি সেখানে। সেটি উদ্ধার করতে যে সময় লেগেছিল, ঢাকা শহরে যদি একসাথে 50টি বা 100টি ভবন পড়ে যায়, সেই উদ্ধার তৎপরতা চালানোর মতো সরকারের সক্ষমতা কিংবা সংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠান রয়েছে তাদের কি আদৌ আছে? আন্তর্জাতিক যে তথ্যসূত্রগুলো বলছে যে ভূমিকম্প পরবর্তী সময়ে যেসব দেশ দুর্যোগ প্রশমনে সক্ষম বা উদ্ধার তৎপরতায় খুব দক্ষতা সম্পন্ন, সেই দেশের 100টির তালিকার মধ্যেও বাংলাদেশ নেই। মানে শূন্য সক্ষমতা, কোনো সক্ষমতাই নেই। যে কোনো একটা বড় দুর্যোগ হলে আমাদের দুর্যোগ মন্ত্রণালয় বলুন, সিটি কর্পোরেশন বলুন, সেনাবাহিনী বলুন, সকল উদ্ধারকারী প্রতিষ্ঠানগুলোকে যদি আমি সামনে আনি, দেখব যে প্রয়োজনীয় এবং অত্যাধুনিক যন্ত্রপাতি তাদের হাতে নেই। এখন অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখন বিশেষজ্ঞরা যেটা বলছেন যে আগামী 7 বা 15 দিনের মধ্যে আরও বড় ধরনের একটা ভূমিকম্প হতে পারে। ধরুন 6.1 বা 2 মাত্রার ভূমিকম্প হলো, অনেকগুলো ভবন ধ্বংসাবশেষে পরিণত হলো, তো তখন কিভাবে উদ্ধার করবেন দ্রুততম সময়ের মধ্যে? আমাদের বিগত অভিজ্ঞতা তো সেই রকম কোনো সুখবর দেয় না। সুতরাং সরকারকে দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখনই আমাদের হাতে সময় নেই, এখনই ব্যবস্থা নিতে হবে এবং সতর্কতামূলক প্রচার চালিয়ে যেতে হবে গণমাধ্যমগুলোতে, পত্রপত্রিকায়। সাধারণ জনগণ যেন অন্তত এই রকম পরিস্থিতিতে জীবন বাঁচাতে পারে, তারা যেন ছোটাছুটি না করে, সিঁড়ি দিয়ে না নামে, যেন লিফটের দরজায় গিয়ে ভিড় না করে। কিভাবে? যেমন আমরা যদি ভূমিকম্প অনুভূত হয় এখনই, তাহলে আমরা বড় পিলারের কাছে যেতে পারি, বা এই যে টেবিল আছে তার নিচে লুকাতে পারি, বা কোথাও এক জায়গায় বসে থাকতে পারি, মাথায় বালতি বা অন্য যে কোনো প্রতিরক্ষামূলক কাঠ হোক বা কোনো শক্ত বস্তু হোক সেটা ধরতে পারি, কিংবা কোনো কিছু পড়ে যেতে পারে সেই সব জায়গা থেকে দূরে সরে যাওয়া, সেটা মাথার উপর পড়তে পারে। এই তথ্যগুলো তো বারবার প্রচার করতে হবে গণমাধ্যমে এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ধরনের তথ্যগুলো তো রয়েছে। আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠান প্রায় 2 সপ্তাহ 15 দিন বন্ধ ঘোষণা করা হয়েছে এবং শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু আমরা দেখছি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান তো চলছে। তাহলে একই জায়গায় একটা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা হলো, আরও অন্য শিক্ষা প্রতিষ্ঠান চলছে, বা এই যে এই সময়ের জন্য বন্ধ রাখা, সেটাই বা কতটা উপযুক্ত? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এই ভূমিকম্প হলো, এখানে কিন্তু প্রচণ্ডভাবে আতঙ্ক ছড়িয়েছে, অনেকে আহত হয়েছে। একটা হল সংসদের ভিপি সহ সবাই দ্রুততম সময়ের মধ্যে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আহত হয়েছে, কেউ কেউ 3-4 তলা থেকে লাফ দিয়েছে। অনেকদিন পরে তো এই ধরনের ভূমিকম্প হলো, সুতরাং আমরা আসলে ওই রকম পরিস্থিতিতে কি করব ভেবে উঠতে পারিনি। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো তো বহু তলা বিশিষ্ট এবং অনেক পুরনো, অনেক পুরনো। আমরা ছাত্রদের পক্ষ থেকে কিন্তু বারবার দাবি শুনেছি যে নতুন করে সংস্কার করা প্রয়োজন। অনেক বিল্ডিং এর পলেস্তরা খসে যাচ্ছে, বারান্দা ভেঙে গিয়েছে। হ্যাঁ, তো রেট্রোফিটিংও হয়নি, রেট্রোফিটিং করাও হয়নি। তো এই যে এই কাজগুলো না হবার কারণে একটা ভীতি ছড়িয়েছে, এবং এই সময়ের মধ্যে, এই ছুটির সময়ের মধ্যে যদি তড়িৎ গতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারের সহযোগিতায় হলগুলো সংস্কার কাজ করতে পারে বা কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারে তাহলে ভালো হয়। এখন দেখুন, আমাদের কলকারখানা যেগুলো আছে ঢাকার আশেপাশে বা ঢাকার ভেতরে, আগুন লাগলে বা ভূমিকম্প হলে দ্রুততম সময়ের জন্য বের হওয়ার কোনো পথ কি আছে? আমার জানা মতে আমি গত 15 দিন আগে একটা ভবনে গেলাম, সেই ভবনে বহির্গমন পথ দেখতে, তো দেখা গেল যে বিশাল এক তালা ঝুলিয়ে রেখেছে, এবং সেখানে যদি আগুন লাগে, সেটাও এত সরু, সেটা বের হওয়া মুশকিল। ঠিক, সেখানে যদি আগুন লাগে বা এই ধরনের ভূমিকম্প হয়, ওই তালা খুলবার আগেই তো সব মৃত্যুবরণ করবে। যেটা আমরা বিভিন্ন তৈরি পোশাক কারখানার ক্ষেত্রে দেখেছি, আগুনের ক্ষেত্রে গিয়ে দেখে তালা, সেখানে যাওয়ার পর অনেকে হয়তো আর বেরোতে পারে না। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আইন নিশ্চিত করা হচ্ছে না যে একটা ভবন নির্মাণ করতে হলে সেখানে কি কি ব্যবস্থা থাকতে হবে, এটা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে মহড়া নেই, যে মহড়াগুলো করা দরকার ভবনে বা কলকারখানায় বা সাধারণভাবে, যে কি করব আমি, তাই না? অগ্নি নির্বাপন কিভাবে হবে, ভূমিকম্প হলে পরবর্তী সময়ে কি হবে, সেই মহড়াটা নেই। তাহলে মানুষ
যখন কিছুই জানে না, তখন তো সে মৃত্যুর ফাঁদে আটকা পড়বেই, এটা স্বাভাবিক। আমরা তো প্রাকৃতিক দুর্যোগের ভূমিকম্প নিয়ে কথা বলছি। আমরা একটি সংবাদ দেখছিলাম, নির্বাচনে রাজনৈতিক ভূমিকম্পের সংখ্যা। আসলে কি ধরনের সেই রাজনৈতিক সংখ্যা বা রাজনৈতিক ভূমিকম্প হতে পারে? কেউ কেউ তো বলছে যে রাজনীতির মাঠটা এক এক সময় এক একজনের দখলে থেকেছে, এবার হয়তো ভিন্ন কিছু হবে কিনা, সেটাকেই তারা রাজনৈতিক ভূমিকম্পের সংখ্যা করছে কিনা। আপনি কি মনে করেন, নির্বাচনে কি আসলে কোনো ধরনের নির্বাচনী ভূমিকম্পের কোনো সংখ্যা রয়েছে বা আশঙ্কা বা সম্ভাবনা রয়েছে? সম্ভাবনা তো ইতিবাচক আর আশঙ্কা তো নেতিবাচক। আমরা সম্ভাবনা দেখতে চাই। কিসের সম্ভাবনা? অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হচ্ছে। এই সম্ভাবনার পরিবর্তে যদি আশঙ্কা দেখা দেয় যে সুষ্ঠু হচ্ছে না নির্বাচন, তাহলেই ভয়ের কারণ। এবার দেখুন যে এই অন্তর্বর্তী সরকার, আমরা জানি যে কোনো দলের হয়েই কাজ করবে না, কিন্তু অন্তর্বর্তী সরকার যাদের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনের কর্মকর্তা, তারা এই নির্বাচনে কতটা নিরপেক্ষ থাকতে পারবেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আর নিরপেক্ষ না থাকলেও আসলে দেখা গেল যে এমন একটা ভূমিকা গ্রহণ করলো, সেখানে সংঘাত হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, কেউ উদ্যোগী হয়ে এগিয়ে আসছে না। আমরা গত 16 বছর যেটা দেখেছি যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে ঠিক, কিন্তু সেনাবাহিনী দাঁড়িয়ে আছে, তারা ছোট জগন্নাথের মতো দাঁড়িয়ে আছে, মারামারি হচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে, তারা শুধু দেখছে। যদিও 16 বছর পর তাদেরকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সশস্ত্র বাহিনী সহ 1 লাখ সদস্য মোতায়েন করা হবে, বডি ওর্ন ক্যামেরা থাকবে, এরপরে আরো অন্যান্য বিধি ব্যবস্থা থাকবে। কিন্তু যখন এই নির্বাচনটি মাঠে গড়াবে, মানে ভোটের দিন, সেটা কতটা সম্ভব হবে, তাদের ভূমিকা কি থাকবে, সেটাই, এটা নিয়ে তো একটা আশঙ্কা আছে। তাদের ভূমিকা কি থাকবে? তারা কি সত্যিকার অর্থে নিরপেক্ষ থাকবে, নাকি স্থানীয় পেশিভিত্তিক চাপ প্রয়োগ, টাকা, এরপর অন্যান্য কারণে তারা আসলে কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারবে না? এই আশঙ্কা তো আছে। এখন এটাকে সম্ভবত ভূমিকম্প বলা হয়েছে, যে এইরকম যদি একটা অবস্থা হয়ে যায় তাহলে তো একেবারে ডিজাস্টার। মানে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশায় বড় ধরনের ফারাক দেখা যাবে। তা আমরা চাই যে এখনো সময় আছে, 2.5 মাস সময় আছে, এই সময়ের মধ্যে সরকার প্রত্যেকটা জায়গায় যেখানে এই ধরনের আশঙ্কা আছে সেই আশঙ্কাগুলো বন্ধ করার উদ্যোগ গ্রহণ করবে। প্রধান নির্বাচন কমিশনার গতকালকে এটি কথা বলছিলেন যে জাতীয় নির্বাচনের দিন গণভোটের আয়োজনটা বেশ চ্যালেঞ্জিং। জামায়াত ইসলাম একটা মন্তব্য করেছে যে এটা হচ্ছে ইলেকশন জেনোসাইড বা নির্বাচনী গণহত্যা। এই যে একই দিনে গণভোট বা নির্বাচন, জাতীয় নির্বাচন দুটি হতে গিয়ে কোনো ধরনের কি বিশৃঙ্খলা হতে পারে? কিংবা আমরা তো নির্বাচনে অনেক ধরনের দীর্ঘসূত্রিতা দেখেছি, বিশেষ করে ডাকসু কিংবা জাকসুর ক্ষেত্রে। এই দুটি ভোট একই দিনে করতে গিয়ে কি দীর্ঘসূত্রিতা বা সময় অনেক বেশি লাগতে পারে? এখন দেখুন, একটা ভোটই তো অনেক চ্যালেঞ্জিং। আমরা তো সবাই অভিজ্ঞ, আপনিও রিপোর্টিং করেছেন, আমিও রিপোর্টিং করেছি, যে ভোট গণনা করতে গিয়ে অনেক সময় লেগে যায়। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা, এটা রাত 10টা 11টার সময় ফলাফল দেয়। এর আগে এখন তো ভোটার বেড়েছে, তো এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ আছে। এরপরে ভোটকে সুষ্ঠু করতে হলে যে ধরনের ব্যবস্থাপনা প্রয়োজন, সেটা করতে গিয়েও খানিকটা আগের চেয়ে বেশি সময় লাগবে। এর মধ্যে আবার গণভোট, তো দুটো আয়োজন করা, মানুষকে এখানে অংশগ্রহণ করানো বড় ধরনের একটা ব্যবস্থাপনার বিষয়। নির্বাচন কমিশনের সেই ধরনের সক্ষমতা আছে কি না, নির্বাচন কমিশন থেকে এই যে মন্তব্যটি করা হলো, হ্যাঁ, যারা এটাও তো আয়োজন করবে তারাই যদি চ্যালেঞ্জিং বলে, হ্যাঁ, এটাও তো একটা বাড়তি মন্তব্য আমি মনে করি। আমি কেন বাড়তি বলছি, এই মন্তব্যটা আগে করলো না কেন? যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা দোলাচলতা চলছিল যে গণভোট একসঙ্গে হবে কি না, তো তার আগে যদি এই ধরনের টেকনিক্যাল মতামত নির্বাচন কমিশন দিত যে আমাদের সক্ষমতা নেই, আমাদের সক্ষমতা বাড়ানোর জন্য এই জনবল দরকার, কিংবা এই সমস্যা হতে পারে, বা এই সমস্যা হতে পারে, দেখুন তারা কিন্তু আগে বলেনি। এখন যখন সরকার সিদ্ধান্ত নিয়েছে, তখন তারা মতামত দিচ্ছে। এটা কত বড় অসঙ্গতি, এটা তো তাদের ব্যর্থতা। আরেকটি বিষয় হচ্ছে যে গণভোটের হয়তো 1-2 দিনের মধ্যে আইন হয়ে যাবে। গণভোট করার জন্য তো আইন প্রয়োজন। আইন হয়ে যাওয়ার পর তাদের উপর কিন্তু এটা বাধ্যবাধকতা যে গণভোট করতেই হবে। তো গণভোট করতে গিয়ে একজন ভোটারের কি অবস্থা হবে? গণভোট দেবে নাকি সে জাতীয় নির্বাচনের প্রার্থীদের ভোট দেবে? একটা প্রতীকের ভোট দেবে, প্রতীকের ভোট দেবে। 4টা প্রশ্ন সেখানে থাকবে, 4টা প্রশ্ন 4 ধরনের, তবে একটাই ভোট দিতে হবে, হ্যাঁ অথবা না। তো সেক্ষেত্রে জনগণের মধ্যে এখন থেকে যদি ব্যাপক প্রচারণা না চালানো হয় যে গণভোট আমাদেরকে দিতে হবে, কি জন্যে?
আমাদের বিপ্লবকে সুসংহত করবার জন্য, গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করবার জন্য আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম, সেই নতুন বাংলাদেশের সংস্কার বাস্তবে দেখার জন্য গণভোটটা প্রয়োজন। এই প্রচারণা এখনো কিন্তু শুরু হয়নি। তো সাধারণ মানুষ যদি এই বিষয়ে সচেতন না হয়, তাহলে ভোটের ওই কাগজ পাবার পর যারা পড়তে জানে না গ্রামে গঞ্জে, তারা তো ওটা নিয়ে বসে থাকবে বা অনেক চিন্তা করবে, বা কেউ কেউ সাথে সাথে ভোট দিয়ে দিবে। কিন্তু একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে দুটো ভোট দিতে গিয়ে, বা একটা সময় ক্ষেপণ হবে। এই সময়টা যেন অতিরিক্ত না লাগে, দ্রুততম সময়ের মধ্যে যেন এই গণভোট এবং জাতীয় নির্বাচনের ভোট কার্যক্রমটা শেষ হয়, সেই জন্য মহড়া বা প্রশিক্ষণের প্রয়োজন আছে জনগণের মধ্যে। এই নিয়ে যে একটা আশঙ্কা বা ভীতি আছে যে কিভাবে দেব বা কত সময় লাগবে, সেটা দূর করবারও দায়িত্ব নির্বাচন কমিশন এবং এই সরকারের আছে। নিঃসন্দেহে একজন ভোটারের কত সময় লাগতে পারে সেটাও তো ক্যালকুলেট করার ব্যাপার থাকতে পারে। একটা ভোট কেন্দ্রে ধরুন যে সেখানে 20,000 ভোটার আছে, তো 20,000 ভোটার একজনের যদি ভোট দিতে লাগে 10 মিনিট, কত সময় দরকার? লম্বা সময়ের প্রয়োজন, লম্বা সময়ের প্রয়োজন। তাহলে তো রাত পেরিয়ে যাবে, সেই জাকসু নির্বাচনের মতো রাতভর ভোট দিতে থাকবে, হয়তো ভোটের ফলাফল পেতে পরদিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। আরেকটি তথ্য যেটা জামাত যেটা বলছিল নির্বাচনী গণহত্যার কথা, এনসিপি একটি অভিযোগ করেছে যে 14 দল সহ যে আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টি যারা আসলে এখন পর্যন্ত কোনো আলোচনা নেই, তাদেরকে ভোটে আনার ষড়যন্ত্র চলছে। আসলে কি এরকম মনে হচ্ছে আওয়ামী লীগ কি এই সামনে নির্বাচনে অংশ নিতে পারে? আওয়ামী লীগের রেজিস্ট্রেশন নির্বাচন কমিশন থেকে স্থগিত আছে এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বা সরকারের পক্ষ থেকে গেজেট জারি করা হয়েছে যে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে। এবং আপনি জানেন যে নির্বাচন কমিশন প্রত্যেক নির্বাচনের আগে চূড়ান্তভাবে একটা প্রতীক তালিকা প্রকাশ করে। সেই প্রতীক তালিকাতেও আওয়ামী লীগের নৌকা নেই। সুতরাং এটা নিশ্চিতভাবেই বলা যায় যে আওয়ামী লীগ তার নামে এবং প্রতীকে এবার নির্বাচন করতে পারছে না। তারা কি জাতীয় পার্টিতে ভর করতে পারে? এখন যে প্রশ্নটি এসেছে, জাতীয় পার্টির তো নিবন্ধনও আছে, প্রতীকও বহাল আছে। কেউ যদি ভর করে বা তাকে যদি জাতীয় পার্টি গ্রহণ করে তো হতেই পারে। ধরুন একজন স্থানীয় নেতা, তার আওয়ামী লীগের বড় কোনো দায়িত্ব ছিল না বা তার বিরুদ্ধে কোনো মামলা নেই, তার বিরুদ্ধে কোনো অভিযোগও নেই স্থানীয়ভাবে, সে জাতীয় পার্টির উপর ভর করে বা জাতীয় পার্টি থেকে প্রার্থী হয়ে নির্বাচন করলো। একসময় জাতীয় পার্টি তো নৌকা প্রতীকে নির্বাচন করেছে বা জাতীয় পার্টি আওয়ামী লীগের সমর্থন নিয়ে নির্বাচন করেছে। নৌকা প্রতীকে করেনি, আওয়ামী লীগের সমর্থিত হিসেবে নির্বাচন করেছে, পোস্টারে দিয়েছে তারা, জাতীয় পার্টি মনোনীত, আওয়ামী লীগ সমর্থিত। তো এখন এইরকম বিপদের সময় আওয়ামী লীগ যে জাতীয় পার্টিতে ভর করবে না, আর সেটা তো বলা যায় না, করতেই পারে। আর 14 দলের মধ্যে যাদের নিবন্ধন আছে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, যদিও নির্বাচন কমিশন ইতিমধ্যে যে সংলাপ করেছে তাদেরকে ডাকেনি। কিন্তু নির্বাচন করার জন্যে যে প্রতিবন্ধকতা সেটা তো তাদের সামনে নেই। কিন্তু আমরা তো দেখেছি এর আগে 14 দলের অনেকেই হয়তো নৌকা প্রতীক নিয়ে দলীয় ভোট করেছে কিংবা অ্যালায়েন্সের যে ভোট সেটি করেছে। এবার তো সেই সুযোগ নেই। এবার সেই সুযোগ নেই, তাকে তো এবার তাদের নিজস্ব প্রতীকেই ভোট করতে হবে। বা এবার আমরা যদি বলি যে বড় দুই দল জামাত বা জাতীয় পার্টি, দুঃখিত, বিএনপি বা জামাতের প্রতীক নিয়েও কিন্তু তার জোট সঙ্গীরা নির্বাচন করতে পারছে না। বিএনপির ধানের শীষ নিয়ে এখন আন্দালিব রহমান পার্থ বা অন্য রাজনৈতিক যারা আছেন, ববি হাজ্জাজ, যারা ইতোমধ্যে পেয়ে গেছেন মনোনয়ন, তারা তো নির্বাচন করতে পারছেন না। তারা তাদের প্রতীকেই নির্বাচন করবে, নিজ দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে। জামাত যাদেরকে সহযোগী হিসেবে নেবে তারাও দাঁড়িপাল্লায় করতে পারবে না। তো এটার একটা ইতিবাচক প্রভাব আমরা নিশ্চয়ই লক্ষ্য করব এই নির্বাচনের পর। আমরা আরেকটি বিষয় জানতে চাইবো যে এই নির্বাচন যেহেতু হচ্ছে, হয়তো নৌকা প্রতীক নিয়ে হয়তো ভোট করা যাবে না কিংবা তারা প্রার্থী হতে পারবে না, কিন্তু এই যে আওয়ামী লীগের একটা বড় গোষ্ঠী ছিল যারা ভোট দিত প্রতিবার, এবার নিশ্চয়ই তারাও তো ভোট দেবে, হয়তো একটা অংশ না দিতে পারে। তাহলে তাদের ভোটটা আসলে কোন দিকে যাবে? কেউ কেউ বলছে বিএনপি পাবে, কেউ বলছে জামাত পেতে পারে। জামাত কি আদৌ আওয়ামী লীগের ভোট পেতে পারে? দেখুন যে আওয়ামী লীগের ভোট এই মুহূর্তে কত পার্সেন্ট, এটা কিন্তু $1,000,000 প্রশ্ন যে আওয়ামী লীগের ভোট আসলে কত। 16 বছর ধরে যেখানে নির্বাচনের নামে প্রহসন হয়েছে, সেই জায়গায় কার কত ভোট এই মুহূর্তে দাঁড়িয়ে একদম হলফ করে বলে দেওয়া খুব কঠিন যে এই পার্টির এত ভোট, এই পার্টির এত ভোট। পরিস্থিতির কারণে অনেক পরিবর্তন হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে যেটা দেখা যায় যে আওয়ামী লীগের সমর্থন কিন্তু কমেছে, অনেক কমেছে 5ই আগস্ট 2024-এর গণ অভ্যুত্থানের পর। এখন যতটুকু সমর্থন আছে সেই সমর্থন কোথায় যাবে? আমি যেটা মনে করি, আমার বিশ্লেষণে ধরা পড়ছে, আওয়ামী লীগের এই ভোটারদের একটা অংশ তারা ভোট দিতেই যাবে না, আর একটা অংশ দুইভাবে বিবেচনা করবে
যারা আওয়ামী লীগের প্রতি এখনো অন্ধ আনুগত্য করে যাচ্ছেন তারা ওই বিবেচনা করে দেবেন, জাতীয় রাজনীতির বিবেচনা। আর যারা চিন্তা করবে স্থানীয়ভাবে আমার সম্পদ কে ক্ষমতায় এলে ধ্বংস হবে না, কাকে আমার কোনো আনুগত্য করতে হবে না, কার প্রতি আমার আসলে এই সম্পদ, এই আমার জীবন ব্যবস্থাকে বন্ধক রাখতে হবে না, এরকম প্রার্থীকে হয়তো দেবে। তাহলে দুটো ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, একটা ভাগ জাতীয় রাজনীতির দিকে তাকাবে, আরেকটি হচ্ছে স্থানীয় পরিপ্রেক্ষিতে ভোট দেবে। সেটা বিএনপি পেতে পারে, জামাতও পেতে পারে। হ্যাঁ, যে এলাকায় যাকে বিশ্বস্ত তারা মনে করবে যে এক্স যদি নির্বাচিত হয় তাহলে আমার সম্পদ ক্ষতি হবে না, আমার জীবনহানি হবে না, বা আমাকে মামলা দেবে না। কিন্তু রাজনীতি বিশ্লেষকদের একটা অংশ বলছে যে আওয়ামী লীগ এবং জামাতের যে চির বৈরিতা, সেই বৈরিতার কারণে তারা হয়তো জামাতকে ভোট নাও দিতে পারে। আবার কেউ কেউ বলছে নির্বাচনী কৌশল হিসেবে তারা হয়তো জামাতকেই বেছে নিতে পারে। এটা কি একটু বিশ্লেষণ করবেন? একটা বিষয় হচ্ছে যে গত 16 বছর আওয়ামী লীগের লড়াইটা মনে হয়েছে যে নিরঙ্কুশভাবে জামাতের বিরুদ্ধে, যদিও এই গত 16 বছরে বড় দল হিসেবে বিএনপি বড় ধরনের আক্রমণের শিকার হয়েছে, ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বিএনপি এবং জামাত। তো এখন দৃশ্যমানভাবে আমরা দেখেছি যে সবসময়ই বিএনপি বা ছাত্রদলের কোনো নেতাকেও আওয়ামী লীগের যেটা প্রবণতা ছিল যে জামাত শিবির রাজাকার হিসেবে চিহ্নিত করা, মানে এটা একটা সিদ্ধ তকমা হয়ে গিয়েছিল যে শিবির রাজাকার বা জামাত বা পাকিস্তানপন্থী এটা বলে মানুষের অধিকারকে হরণ করা, রাজনৈতিক তৎপরতাকে বন্ধ করে দেয়া। সেক্ষেত্রে তারা এটা বিএনপির ক্ষেত্রে ব্যবহার করত। এখন দেখুন মাঠে আপনি যেটা বলছেন যে আওয়ামী লীগের প্রধানতম শত্রু কি আসলে জামাত, সেই হিসেবে আসলে তো জামাতকে ভোট দেওয়ার কথা না, এটা যেমন আছে। একইভাবে আমি যেটা বললাম যে সামগ্রিকভাবে যদি আওয়ামী লীগের কেউ কেউ মনে করে যে আমার এলাকায় জামাতের এই প্রার্থী আসলে আমার কোনো সমস্যা হবে না, বা এই প্রার্থী আমার নামে কোনো মামলা দেবে না, এটা বিএনপির প্রার্থীর ক্ষেত্রেও হতে পারে। এই পরিসংখ্যানটাই বা এই সমীকরণটাই কিন্তু বেশি কাজ করবে জাতীয় সমীকরণের চেয়ে। কারণ জাতীয়ভাবে এই মুহূর্তেই আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো বা কোনো ধরনের সুবিধা নেওয়ার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে স্থানীয় সমীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা প্রভাব ফেলবে। সেটা বিএনপির দিকে যাবে না জামাতের দিকে যাবে, এর জন্য আসলে স্থানীয়ভাবে বিশ্লেষণ করতে হবে আসন ধরে। জি, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে রয়েছে, এক মিনিটে জানতে চাইবো যে অনেকেই বলছে বিএনপির মধ্যে নিজেদের বিরোধটা স্পষ্ট। একটি সংবাদ শিরোনাম দেখছিলাম যে 40টির বেশি আসনে তাদের চরম বিরোধ দেখা দিচ্ছে। এই সুযোগে কি আসলে বিএনপির যে ভোট বা তাদের যে ভোট ব্যাংক, সেইখানে কি জামাত কিংবা এনসিপি বা অন্য কোনো দল কি হানা দিতে পারে? এবার কোথায় কি হবে, মানে আমরা যে গতানুগতিক ভোট ব্যাংক ধরে নিয়েছি, ধরুন সাতক্ষীরা এটা জামাতের অঞ্চল, অথবা বগুড়া এটা বিএনপির অঞ্চল, এই সমীকরণটা এবার কিন্তু থাকবে না। এবার কেবলমাত্র প্রতীক দেখে নয়, এবার মানুষ প্রার্থীও দেখতে যাচ্ছে যে প্রার্থী কেমন, তার ক্লিন ইমেজ কিনা, প্রার্থী কি নতুন বাংলাদেশের প্রতিজ্ঞাবদ্ধ কিনা, ক্লিন ইমেজ কিনা, প্রার্থী আমাদের কাছে আসে কিনা, সে নির্বাচিত হলে দুর্নীতি করবে না, এই প্রতিশ্রুতিও তারা চায়। সুতরাং পুরনো সমীকরণ খানিকটা পরিবর্তন হবে এবার, এইটাই মনে হচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব আমিরুল মুমিন মানিক, আপনাকেও ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে এই ছিল আজকের মতো আমাদের ফ্রন্ট পেজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, শুভ সকাল।